ইউনিভার্সিটির সমাবর্তনে কালো রঙের গাউন আর চারকোনা হ্যাট পরে ডিপ্লোমা নেয়ার এই প্রথা চালু করে মিশরের আল আজহার ইউনিভার্সিটি। কিন্তু যখনই অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা কপি করল, তখনই এটা আধুনিক হয়ে গেল। সুবাহ বাংলা বা বাংলা প্রভিন্স ছিল মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী রাজ্য, যার রাজধানী ছিল ঢাকা। পুরো মুঘল সাম্রাজ্যের টোটাল জিডিপির 50% আসত এই বাংলা প্রভিন্স থেকে। বাংলার তৎকালীন জিডিপি ছিল ওয়ার্ল্ড জিডিপির 12%, যা ছিল তৎকালীন পুরো পশ্চিম ইউরোপের জিডিপির চেয়েও বেশি। স্থাপত্য, নগরায়ন, পোশাক, খাবারকে সাধারণত একটা জাতির ঐতিহ্য ও সভ্যতার মাপকাঠি হিসাবে ধরা হয়। লন্ডন, সিডনি, টরন্টো, নিউ ইয়র্ক, প্যারিস এসব পরিকল্পিত শহর এবং আধুনিক দৃষ্টিনন্দন স্থাপত্য একটা জাতির সভ্যতা সম্পর্কে একটা ধারণা দেয়। একজন মানুষের পোশাক দেখলে তার রুচি বা ক্লাস আন্দাজ করা যায়। কারো বাড়িতে খাবার খেতে গেলে তাদের খাবার বা পরিবেশনা দেখেই কিন্তু অনুমান করা যায় তাদের স্ট্যাটাস। 2500 বছর আগে আমাদের মহাস্থানগড়ে যে শহর ছিল তাতে ট্রাফিক সিস্টেম ছিল, আন্ডারগ্রাউন্ড সুয়ারের সিস্টেম ছিল। ঢাকার মসলিন থেকে শুরু করে এখনও আমাদের পোশাক সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী। ব্রিটিশ 200 বছর আমাদের শাসন করলেও ঢাকায় কয়টা ব্রিটিশ রেস্টুরেন্ট আছে, অথচ ব্রিটেনে কয়েক হাজার বাংলাদেশি রেস্টুরেন্ট আছে। ব্রিটিশ যখন এই অঞ্চলে আসে তখন বাংলা পৃথিবীর ষষ্ঠ ধনী দেশ, আর ব্রিটিশ যখন চলে যায় বাংলা তখন পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ। এই হলো ব্রিটিশদের তথাকথিত আধুনিক শাসন ব্যবস্থার ফলাফল। শুধু বাংলায় নয়, পৃথিবীর যে কয়টি দেশ ব্রিটিশ শাসনাধীনে ছিল সেখানকার আদিবাসীরা প্রায় বিলুপ্ত। ব্রিটিশরা আমেরিকায় এসেছিল, এখানকার আদিবাসী রেড ইন্ডিয়ানরা প্রায় বিলুপ্ত। তারা অস্ট্রেলিয়া গিয়েছিল, সেখানকার অরিজিনাল জাতিগোষ্ঠীকে তারা নিশ্চিহ্ন করে ফেলে। বাংলায় ব্রিটিশদের নীতি ওই একই ছিল, কিন্তু বাংলার জনসংখ্যা এত বেশি ছিল যে এতগুলো মানুষ মারার কার্যকর কোনো উপায় তারা খুঁজে পাচ্ছিল না। অবশেষে বাংলা 1176 সালে তারা এক কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে, যাতে বাংলার 1/3 বা 1 কোটি মানুষ মারা যায়। ব্রিটিশ এবং তাদের সহযোগী জমিদাররা কোথাও কোনো লঙ্গরখানা পর্যন্ত খোলেনি। এই ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ মহসিন। তিনি এমন অকাতরে তার সম্পদ দান করতে থাকেন যে তার ঘনিষ্ঠজনরাও তাকে বলছিলেন যে, হাজী সাহেব, আপনি যেভাবে দান করছেন তাতে তো আপনি নিজেই একসময় নিঃস্ব হয়ে যাবেন। হাজী মোহাম্মদ মহসিন তখন বললেন, আমার টাকা থাকতে আমার দেশের মানুষ যদি না খেয়ে মারা যায়, তবে আমার এই টাকার উপর আল্লাহর লানত পড়ুক। হাজী মোহাম্মদ মহসিন যখন কোনো পথ দিয়ে হাঁটতেন তখন তিনি বলতেন, জীবনে দ্বিতীয়বার এ পথে নাও আসতে পারি, তাই এখানে যদি কারোর জন্য